তো আজকে আমরা পড়ব হচ্ছে হায়ার ম্যাথের সপ্তম চ্যাপ্টার অসীম ধারা, উচ্চতর গণিতের সবচেয়ে সহজ চ্যাপ্টার। তোমরা যে সম্ভাবনা পড়েছো, সম্ভাবনা যেহেতু পড়ে ফেলেছো, একবার একবার অন্তত পড়া হয়েছে, এটা আমি পরে পড়াবো। নতুন একটা অধ্যায় শেষ করলে তাও তোমরা একটু আগাবা। তাহলে যে বিষয়টা হচ্ছে, সম্ভাবনার চেয়ে সহজ অধ্যায় হচ্ছে অসীম ধারা। অসীম ধারা থেকে বলেই দেওয়া যায় কি সৃজনশীল আসবে, সেই সৃজনশীল বলেই দেওয়া যায়। আসলে টপিকই না এটার ভিতরে, এটার ভিতরে একদম অল্প কিছু অঙ্ক টঙ্ক আছে। ওই 4-5 ধরনের অঙ্ক করলেই কেল্লা ফতে, মানে করতে পারবা সবগুলাই। তো হ্যাঁ হ্যাঁ, সম্ভাবনার চেয়ে সহজ, কারণ সম্ভাবনাতে তো অনেক ধরনের ম্যাথমেটিক্স আছে, কিন্তু এইখানে 4-5 ধরনের অঙ্ক আছে, 4-5 ধরনের অঙ্ক পারলেই শেষ। হায়ার ম্যাথে যদি কঠিন বলা হয়, হায়ার ম্যাথে কঠিন বলতে পারবা লগারিদম চ্যাপ্টারটা, আসলে অনেক বেশি প্যারা দিবে ওইটা। তারপরে হচ্ছে ত্রিকোণমিতি, সবচেয়ে হার্ড আমি বলবো লগারিদম, এটা পড়লেই বুঝতে পারবা। হ্যাঁ, আর তোমাদের হাতে অপশন আছে, তো প্যারা নাই। অপশন বলতে ধরো যে 4টা সৃজনশীল অ্যান্সার করা লাগবে, তো তো সেক্ষেত্রে যে একটা অধ্যায় আমার যে খুব, যদি একদম কষ্ট হয় পড়তে, পড়বো, বাট ওইখান থেকে যে অ্যান্সার করাই লাগবে বাধ্যবাধকতা নাই। আমরা সবগুলোর প্রিপারেশন রাখবো। দেখো মানে, আমি এসএসসিটা হয়তো ভুলে গেছি, বাট আমার এসএসসি ইন্টারে মানে প্রিপারেশন এমন ভাবে নিছিলাম যাতে সৃজনশীল তো মনে করো যে তোমার তোমার 4টা অ্যান্সার করতে হবে, তো কয়টা থেকে 7টা থেকে 7টা আসবে, তোমার 4টা অ্যান্সার করা লাগবে। তো আমি এমন ভাবে প্রিপারেশন নিছিলাম যে প্রথম যে 4টা থাকবে আমি ওই 4টা ধরেই অ্যান্সার করব। মানে আমার কনফিডেন্স এরকম ছিল, তোমাদেরও এরকম কনফিডেন্স থাকা লাগবে যে প্রথম সিরিয়ালে যে 4টা আসবে ওইটাই ওইটাই যাতে আমি পারি, পরে এগুলো যাতে আমার নাও দেখা লাগে। হ্যাঁ, পরে এগুলো যদি সহজও আসে তাও থাকবে, কঠিন আসে তাও থাকবে, যদিও এটা করা ঠিক না। বাট আমি বললাম যে কনফিডেন্স লেভেলটা ওই লেভেলে নিতে হবে যে প্রথম সিরিয়ালে যা আসবে সব দিয়ে দিব। আচ্ছা, তো অসীম ধারা আমরা পড়বো। তো ধারা জিনিসটা হচ্ছে জেনারেল ম্যাথে আছে, তবে জেনারেল ম্যাথে তোমাদের ওই অধ্যায়টা আছে কিনা আমার দেখা হয়নি শর্ট সিলেবাসের ভিতরে। জেনারেল ম্যাথেও একটা ধারা নামে একটা চ্যাপ্টার আছে। আচ্ছা, তো আজকে প্রথম ক্লাস, তো সেই অনুযায়ী আমরা মানে অল্প কিছু জিনিস আলোচনা করব। আচ্ছা, একটু ওয়েট, আমাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করতেছে। ওকে ওকে, তো প্রথমে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অনুক্রম আর ধারা কি জিনিস। অনুক্রম আর ধারা কি জিনিস। তো অনুক্রমের ইংরেজিটা মনে রাখবা, অনুক্রমের যে ইংরেজিটা সেটা হচ্ছে সিকোয়েন্স। আর ধারার ইংরেজিটা হচ্ছে সিরিজ। ওই যে মুভি সিরিজ দেখো না, ওইটা ধারাবাহিক পর্ব, ধারাবাহিক নাটক, সেটা হচ্ছে ধারা বা সিরিজ। আর অনুক্রম জিনিসটা হচ্ছে সিকোয়েন্স। তো এই দুটার মধ্যে মানে কিছু অল্প পরিমাণ স্বল্প পরিমাণ পার্থক্য আছে, একদম সামান্য পার্থক্য, দুটো একই বলা যায়, বাট একদম সামান্য পরিমাণ পার্থক্য আছে। তো আগে জানতে হবে আমাদের রাশি কি জিনিস। রাশি, দেখো, এই রাশি কিভাবে তৈরি হয় সেটা আমরা হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টারে অল্প কিছু জিনিস দেখেছিলাম। যে রাশির ভিতরে হচ্ছে একটা চলক থাকবে, তারপরে চলক থাকতে পারে, তারপরে একটা ধ্রুবক থাকতে পারে। তো আমি বাংলায় লিখি, ধরো একটা চলক থাকতে পারে রাশির ভিতরে, দেন হচ্ছে ধ্রুবক থাকতে পারে, হ্যাঁ, এবং কি থাকবে, অপারেটর থাকবে। রাশির ভিতরে কি কি থাকবে, চলক, ধ্রুবক আর অপারেটর। তো চলক জিনিসটা কি, চলক জিনিসটা হচ্ছে যেমন এক্স, ওয়াই, জেড, আবার আমি এ বি সি দ্বারাও প্রকাশ করতে পারি, এ বি সি। আর ধ্রুবক জিনিসটা হচ্ছে একটা ফিক্সড মান, যেমন 10, 20, 30। তাহলে ধ্রুবক জিনিসটা হচ্ছে একটা ফিক্সড মান, আর চলক জিনিসটা হচ্ছে যেটা আমরা লেটার দিয়ে প্রকাশ করি। তো লেটার দিয়ে যখন আমি প্রকাশ করি, এক্স এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, এক্স এর ভ্যালু 0 হইতে পারে, এক্স এর ভ্যালু 10 হইতে পারে। আবার আমি ওয়াই কে যদি চলক বলি, তাহলে ওয়াই এর ভ্যালু মনে করো যে 20 হইতে পারে, 100 হইতে পারে, -100 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এটাকেই বলা হয় চলক। তাহলে চলকের যে মান, ওইটা যে কোনো কিছু হতে পারে, ওইটা একটা ভ্যারিয়েবল বা চলক, যেটা চলিত মান।
আর ধ্রুবকটা হচ্ছে ফিক্সড। আমি বললাম যে ধ্রুবক হচ্ছে 10, তার মানে 10ই ফিক্সড, 11 হবে না, 12 হবে না, 10 10ই। আর অপারেটরটা কি? অপারেটর হচ্ছে প্লাস, মাইনাস, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর হচ্ছে ডিভাইডেশন, যেটা মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে বলা হয় অপারেটর। তো এই জিনিসগুলো নিয়ে সাধারণত কি গঠিত হয়? রাশি গঠিত হয়। এই জিনিসগুলো নিয়ে রাশি গঠিত হয়। এই জিনিসটা আমরা স্বল্প পরিমাণে দেখেছিলাম, সেটা হচ্ছে হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টারে। এখন তাহলে রাশির কথা আমি কি বললাম? রাশিতে মনে করো যে আমি যদি বলি যে 10, তাহলে 10ও কিন্তু একটা রাশি বলা যাবে। কেন? ধ্রুবক, ধ্রুবক। এখন বলতে পারো যে ভাই 10 রাশি কিভাবে হয়? 10-এর ভিতরে তো চলকও নাই, অপারেটরও নাই। আচ্ছা, 10-এর ভিতরে চলকও আছে, অপারেটরও আছে। কিভাবে আছে? দেখো, আমি যখন 10 শব্দটা লিখতেছি এখানে, 10 শব্দটা আমি যখন লিখলাম, আমি কি এই 10টার সামনে মনে মনে পজিটিভ ধরতেই পারি না? অবশ্যই ধরতে পারি। 10 এটা তো নেগেটিভ 10 না তো। 10 যদি শুধু 10 লিখি, তার মানে ওটা কি ধনাত্মক 10, মানে +10, পজিটিভ 10। ওকে। আর তুমি বলতে পারো যে ভাই অপারেটর আসলো, ধ্রুবক আসলো, চলক কোথায়? আমি ইচ্ছা করে এখানে গুণ দিলাম x⁻0। আচ্ছা, আগে এটা জানতে হবে যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত। মনে করো a⁻0, এটার ভ্যালু হচ্ছে 1, x⁻0, এটার ভ্যালু হচ্ছে 1। এইগুলা কোথায় শিখবো? লগারিদমে গিয়ে শিখবো। লগারিদমের যে অধ্যায় আছে সেখানে গিয়ে দেখবো যে এই জিনিসগুলো শেখা যায়। আচ্ছা, কোনো কিছুর পাওয়ার করলেই কি হবে? কোনো কিছুর পাওয়ার যদি 0 করো, তার ভ্যালু হবে হচ্ছে 1। তার মানে আমি যদি 1000-এর পাওয়ার যদি 0 করি, তাহলে কি আসবে? 1 আসবে। তারপর যদি -100, এটার পাওয়ার যদি 0 করি, তাও 1ই আসবে। মানে ভৌত জগতে যা কিছু আছে, ওর পাওয়ার যদি শুধু 0 দিয়ে দাও, শেষ, 1 চলে আসবে, 1 চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এক্স এর পাওয়ার আমি 0 দিয়েছি, দিতেই পারি এক্স এর পাওয়ার 0, কারণ এক্স এর পাওয়ার 0 দিলে কি 10-এর কোনো চেঞ্জ হবে? হবে না। এটা মানে তো 10ই থাকবে। দেখো, আমি যদি আরেকটু ভাঙাই লিখি এখানে, এই যে 10 যে আছে, এটা 10টাকে আমি একটু চেঞ্জ করলাম। দেখো, 10 যে জিনিসটা আছে, এটাকে আমি রাশি কিভাবে বলতে পারবো? রাশি বলার জন্য কি কি থাকা লাগবে? চলক থাকা লাগবে, ধ্রুবক থাকা লাগবে, অপারেটর থাকা লাগবে। 10 তো নিজে একটা ধ্রুবক, তাহলে এখানে আমি ইচ্ছা করে একটা অপারেটর দিলাম +10, তাহলে কি 10-এর কোনো চেঞ্জ হবে? হবে না তো। তো আমি ইচ্ছা করে এখানে একটা চলক আনলাম যার পাওয়ার দিলাম 0, তাহলে x⁻0 এটার মান কত? x⁻0, কোনো কিছুর পাওয়ার 0 হলে কত হয়? কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমি যদি x⁻0 এখানে ইচ্ছা করে লিখি, 10-এর কোনো চেঞ্জ হবে? আলটিমেটলি কিন্তু 10ই থাকবে। তার মানে 10-এর আগে যদি আমি একটা অপারেটর প্লাস চিহ্ন দেই, তাও 10ই থাকবে। সাইডে যদি আমি একটা চলকের পাওয়ার 0 দিয়ে দিই, তাও 10ই থাকবে। তার মানে কি, অপারেটরও আছে এখানে, চলকও আছে, কিন্তু এটা দেখা যাচ্ছে না, উজ্জ্ব অবস্থায় আছে। তার মানে 10কে আমি কি বলতে পারবো? রাশি বলতে পারবো, কারণ 10-এর আশেপাশে কিন্তু চলকও আছে, অপারেটরও আছে, সেগুলো উজ্জ্ব অবস্থায় আছে, সরাসরি নেই। হ্যাঁ, তো এখন যদি আমি এটা লিখি যে x² + 2, এই যে এখানে দেখো অপারেটর আছে, ধ্রুবক আছে, তারপর হচ্ছে চলক আছে এক্স, তার মানে এটা কি বলতে পারবো? রাশি বলতে পারবো। একইভাবে, একইভাবে আমি যদি বলি যে এক্স, এটা কি বহুপদী? সরি, এটা কি রাশি? এটা কি রাশি? হ্যাঁ, অবশ্যই রাশি। তুমি বলতে পারো ভাই এখানে তো প্লাস মাইনাস নেই। আরে ভাই, আমি ইচ্ছা করে এখানে প্লাস দিলাম, প্লাস দিয়ে 0 লিখলাম। তাহলে দেখো, এখন চলক আছে, অপারেটর আছে, তারপর হচ্ছে ধ্রুবক আছে, ধ্রুবক 0। হ্যাঁ, আলটিমেটলি এটা তো এক্সই থাকবে। আমি এক্সটাকে চেঞ্জ করে এইভাবে লিখলাম, তার মানে কি এক্স কেও কি আমি কিন্তু রাশি বলতে পারবো। তার মানে ভৌত জগতে যা কিছু আছে সবকিছুই কিন্তু রাশির অন্তর্ভুক্ত। যে কোনো কিছুকে তুমি রাশি বলতে পারবা। বলতে পারো শূন্য কি রাশি? এটাকেও রাশি বলতে পারবা। কিভাবে? শূন্যর সাথে মনে করো তুমি এখানে x⁻0 গুণ দিলা। হ্যাঁ, x⁻0 গুণ দিলা, তাহলে এখানে চলক আছে। তারপরে এই যে দেখো, শূন্যর সাথে যে গুণ দিলাম, এই গুণ একটা অপারেটর, শূন্য একটা ধ্রুবক, তাহলে কি হচ্ছে? এটাও রাশি হচ্ছে। তার মানে সকল কিছুই হচ্ছে রাশি। এই হচ্ছে রাশির কথাবার্তা ছিল। একটা ওয়ার্ড বিভিন্নভাবে অনেক কিছু বলা যায়। আমরা পদার্থবিজ্ঞানে পড়ি, বুঝছো? আমরা পদার্থবিজ্ঞানে যেটা পড়ি সেটা হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। আমরা এটা কিন্তু পদার্থবিজ্ঞানে পড়ি, এবং অলরেডি আমি গতি অধ্যায় পড়ানোর সময় লিখে দিয়েছিলাম যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে কি বলা হয়?
রাশি বলা হয়। আচ্ছা, এখন আমরা এই সংজ্ঞাটা পড়বো যে অনুক্রম জিনিসটা কি। অনুক্রম ইংরেজি কি ছিল? সিকোয়েন্স। অনুক্রমের ইংরেজি কিন্তু মনে রাখা লাগবে। অনুক্রমের ইংরেজি ছিল কি? সিকোয়েন্স। আর ধারার ইংরেজি কি? সিরিজ। ধারাবাহিক নাটক, সিরিজ, ওয়েব সিরিজ। তারপর হচ্ছে ইন্ডিয়ান বিভিন্ন মুভি সিরিজ আছে, বিভিন্ন জিনিসের সিরিজ হয়। ওকে, তাহলে অনুক্রম, অনুক্রম জিনিসটা কি এটা আমরা একটু পড়ি। যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের ও পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তখন এইভাবে সাজানো রাশিগুলোর সেটাকে অনুক্রম বলা হয়। তুমিও কিছু বুঝো নাই, আমিও কিছু বুঝি নাই, তার সংজ্ঞাটা আমরা সাইডে রাখি। সংজ্ঞা আমাদের হায়ার ম্যাথে আসে না, আমি এমনি এখানে সৌন্দর্যের জন্য দিয়ে রাখছি। হ্যাঁ, তো অনুক্রম জিনিসটা হচ্ছে, দেখো মনে করো আমি লিখলাম যে, আচ্ছা মনে করো আমি লিখলাম হচ্ছে এখানে এক্স, এরপরে আমি কমা দিয়ে লিখলাম এক্স প্লাস ওয়ান, এরপরে কমা দিয়ে লিখলাম এক্স প্লাস টু, এরপরে কমা দিয়ে লিখলাম, এরপরে কমা দিয়ে লিখলাম এক্স প্লাস থ্রি, এরপরে কমা দিয়ে লিখলাম এক্স প্লাস ফোর। আচ্ছা, তো তুমি বলতে পারবা যে এদের মধ্যবর্তী সম্পর্কটা কি? এদের মধ্যবর্তী সম্পর্কটা কি? একটা জিনিস খেয়াল করলে দেখবা যে এক্স ছিল, তার সাথে এক যোগ হয়েছে, পরে এইটার সাথে এক্স প্লাস ওয়ানের সাথে আবার আরো এক যোগ হয়ে এক্স প্লাস টু হয়েছে, এক্স প্লাস টু এর সাথে আরো এক যোগ হয়ে এক্স প্লাস থ্রি হয়েছে, এক্স প্লাস থ্রির সাথে আরো এক যোগ হয়ে এক্স প্লাস ফোর হয়েছে। প্রতিবারই কি হচ্ছে? এক এক করে যোগ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম এবং দ্বিতীয়টার মধ্যে এটাকে বলা হয় প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এবং এটা পঞ্চম। প্রত্যেকটা আলাদা আলাদা রাশি বলতে পারবা, প্রত্যেকটাকে আলাদা আলাদা রাশি বলতে পারো। এবং এই রাশিটার স্মার্ট নাম, স্মার্ট এই রাশিটা তো আমরা বলতে পারি, বাট এটার স্মার্ট নাম হচ্ছে পথ। পথ, স্মার্ট নাম হচ্ছে পদ। তো আমি যখন এখানে পদ ওয়ার্ডটা লিখবো, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, 5 নাম্বার পদ। তুমি এই যে 5টা পদ আমি লিখছি, 5টা রাশিও বলতে পারো, বাট স্ট্যান্ডার্ড নাম হচ্ছে পদ। এই যে 5টা পদ আমি লিখছি এখানে, বা 5টা রাশি আমি লিখছি, 5টা রাশির মধ্যে দেখো একটা সম্পর্ক আছে। প্রত্যেকটার থেকে এই যে এক্স এবং এক্স প্লাস ওয়ান এক করে বাড়ছে, এক্স প্লাস ওয়ান থেকে এক্স প্লাস টু এক বাড়ছে। তাহলে কি প্রত্যেক জনের মধ্যে ব্যবধান কি? এক এক করে। দ্বিতীয় এবং প্রথমটার মধ্যে ব্যবধান এক, 3 এবং 2 নাম্বার পদের মধ্যে ব্যবধান হচ্ছে এক, 4 এবং 3-এর মধ্যে এক, একইভাবে 5 এবং 4-এর মধ্যে হচ্ছে এক। তাহলে দেখো একটা জিনিস কত সুন্দরভাবে আগাচ্ছে, এক 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 করে বাড়তেছে, এক 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 করে বাড়তেছে। তার মানে কি আমি বলতে পারি না যে 2 নাম্বারটা থেকে 1 নাম্বারটা হচ্ছে এক পরিমাণ ছোট? এটা তো বলতে পারি। এক্স এর সাথে 1 নাম্বার পদের সাথে তুমি যদি 1 যোগ করো, তাহলে 2 নাম্বার পদ পাবা। এক্স এর সাথে 1 যোগ করলে এক্স প্লাস ওয়ান। এখন তুমি তো বুঝতেছো যে এই 2 নাম্বার পদটা হচ্ছে 1 নাম্বার পদের চেয়ে এক পরিমাণ বড়। একইভাবে দেখো 3 নাম্বার পদটা 2 নাম্বার পদের চেয়ে এক পরিমাণ বড়। আমি অনেক কঠিন ভাবে ঘুরাই পেঁচাই বলতেছি, তুমি দেখো ক্যাচ করতে পারো কিনা। 4 নাম্বার যে পদটা আছে এটা 3 নাম্বার পদের চেয়ে এক পরিমাণ বড়, মানে এটা এক্স প্লাস টু, এটা এক্স প্লাস থ্রি, মানে এক পরিমাণ বড়, মানে হচ্ছে দুজনের পার্থক্য হচ্ছে এক। তার মানে কি তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে না? প্রত্যেক জনের মধ্যে পার্থক্য হচ্ছে এক 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 করে। এখন এখন সংজ্ঞাটা পড়ো। যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে, এই যে কতগুলো রাশি, 5টা রাশি, 5টা রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয়, এই যে আমি এমন ভাবে সাজিয়েছি, ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয়েছে এখানে, প্রত্যেক রাশি তার পূর্বের এবং পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত। এই যে প্রত্যেক রাশি, এই যে মনে করো যে মাঝখানে যে 2 নাম্বার রাশিটা, এইটা তার পূর্বের রাশি কোনটা? এক্স, এবং পরের রাশি কোনটা? এক্স প্লাস টু। পূর্বের রাশি, পূর্বের রাশি এবং পরের রাশির সাথে সে কিভাবে সম্পর্কিত সেটা কিন্তু আমরা জানতে পারি। কিভাবে? এই যে 2 নাম্বার যে রাশিটা আছে, এটা পূর্বের রাশির চেয়ে এক বেশি, আর পরের রাশির চেয়ে 3 নাম্বার রাশির চেয়ে এক কম। তুমি বুঝতে পারো কিনা দেখো, 2 নাম্বার রাশি, বুঝলাম না এটা সমস্যা করে কেন।
আচ্ছা, 2 নং রাশি 1 নং এর চেয়ে 1 বড়, আর 3 নং রাশির চেয়ে 1 ছোট। তাহলে এটা কি বলতো? যে 2 নং রাশির সাথে 1 নং এরও সম্পর্ক পাইলাম, 2 নং রাশির সাথে 3 নং এর সম্পর্ক পাইলাম। তার মানে 2 নং যদি একটা রাশি হয়, এর আগের রাশি কোনটা? 1 নং। 2 নং রাশি 1 নং হচ্ছে তার আগের রাশি, আর 3 নং হচ্ছে তার পরের রাশি। তার মানে এই যে রাশিটা, এটার পূর্বের রাশি হচ্ছে 1 নং রাশি এবং পরের রাশি হচ্ছে 3 নং রাশি। তাহলে পূর্বের রাশি এবং পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। কিভাবে সম্পর্কিত? ওই যে 1 করে বাড়ে, আবার 1 করে পিছন দিকে আসলে 1 করে কমে। তখন এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয়। তার মানে এই যে আমি রাশিগুলো সাজাইছি, এই যে এক সেট রাশি, এই এক সেট রাশিকে বলবো হচ্ছে অনুক্রম। আমি আরো উদাহরণ দিচ্ছি। এই এক সেট রাশিকে বলবো আমি কি? অনুক্রম। অনুক্রমের সংজ্ঞা তোমার জানা লাগবে না, তুমি এই জিনিসটা একটু মানে বোঝার ট্রাই করো যে অনুক্রম জিনিসটা আসলে কি। অনুক্রম জিনিসটা হচ্ছে প্রত্যেক রাশি পূর্বের রাশি এবং পরের রাশির সাথে কিভাবে সম্পর্কে আছে সেইটা জানা যায় অনুক্রমের মাধ্যমে। তাহলে তাহলে বিষয়টা কি হইলো? প্রত্যেক রাশি তার পূর্বের রাশি এবং পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানতে পারবো। এবং এইভাবে যদি কতগুলো রাশি আমি অ্যাকসেপ্ট করি, ওই সেটটাকে বলবো অনুক্রম। তো এবার আসো যে আসল কথাবার্তায়। আচ্ছা, মনে করো আমি লিখতেছি একদম সহজ, যেটা 1 2 3 4। আচ্ছা, এটা মনে হয় তোমাদের চোখে লাগবে, সাদা সাদা লেখাটা। আমি হলুদ কালারে লিখতেছি। 1 2 3 4। দেখো আমি এখানে লিখেছি, এগুলা কি রাশি? আগে বুঝতে হবে এগুলা কি রাশি। 1 কি রাশি? অবশ্যই রাশি। আমরা দেখে আসছি না যে 10 কিভাবে রাশি হয়। তাহলে 1ও তো রাশি, 2ও রাশি, 3ও রাশি, 4ও রাশি, সবকিছুই রাশি। এরকম এরকম একটা অবস্থা, তাই না? এই জন্য আমরা আগে রাশি পড়ে আসছি। তাহলে 1ও রাশি, 2ও রাশি, 3ও রাশি, 4ও রাশি। তাহলে এখানে যে 1 2 3 4 এভাবে আমি ডট ডট দিয়ে দিলাম, ডট ডট দিয়ে বোঝাচ্ছি 4-এর পর 5, 5-এর পর 6, 6-এর পর 7। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে দেখো, আমি যে কোনো একটা রাশি নিলাম, যে কোনো একটা রাশি ধরে নেওয়া হচ্ছে। আমি এই যে 2 নাম্বার রাশিটার দিকে খেয়াল করো। 2 নাম্বার যে রাশিটা আছে সেটা 1 নাম্বার রাশির চেয়ে 1 বড়, তাই না? +1 করলে আসতেছে 1 নং রাশির চেয়ে 1 বড়, আর 3 নং রাশির চেয়ে 1 ছোট। 3 থেকে 1 বাদ দিলে 2 আসে। তাহলে এই যে দেখো একটা সম্পর্ক। তো একইভাবে আমি যদি 4-এর পরে 5 লিখতাম, 4-এর পরে যদি আমি 5 লিখতাম, তারপরে 6 লিখতাম, তারপর ডট 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 দিলাম, ঠিক আছে? এখন খেয়াল করো, যে কোনো রাশি নাও, যে কোনো রাশি। এই যে 5 নাম্বার রাশিটা নিলাম আমি, 5 নাম্বার রাশিটা 4-এর চেয়ে 1 বড়, তার মানে আগের রাশির চেয়ে 1 বড় এবং পরের রাশির চেয়ে 1 ছোট। পরের রাশির চেয়ে 1 ছোট। তাহলে কি পাচ্ছি আমি? একটা রাশির তার পূর্বের রাশি এবং পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত সেই সম্পর্ক আমরা জানতে পারতেছি। প্রত্যেকটা সম্পর্ক একই সম্পর্ক হইতে হবে। তুমি যে কোনো রাশি নিয়ে দেখো, এরকম সম্পর্কই হবে। তাহলে এই যে সম্পর্কটা তৈরি হইলো, এই যে সম্পর্কটা তৈরি হলো, এটার যে একটা সেট, ব্র্যাকেট দেওয়া লাগবে না, ব্র্যাকেট দেওয়া লাগবে না, আমি এমনি ব্র্যাকেট দিছি। এই সেটটাকে বলা হবে অনুক্রম। দেখো এটাকে আমি আরো সহজভাবে বলতে পারতাম। যেমন আমি লিখলাম 1 2 3 4, কমা দিয়ে লিখতে হবে, অবশ্যই কমা দিয়ে লিখতে হবে। দেখো প্রত্যেকবার কি 1 করে বাড়ছে না? +1 হয়েছে এখানে, 1-এর পর 1 যোগ হয়েছে 2 হয়েছে, 2-এর সাথে 1 যোগ হয়ে 3 হয়েছে, 3-এর সাথে 1 যোগ হয়ে 4 হয়েছে। তাহলে কি প্রত্যেক জনের মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি, প্রত্যেকবার প্রত্যেক রাশি 1 1 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাকে কি বলতে পারবো? অনুক্রম বলতে পারবো। একইভাবে আরো উদাহরণ দিচ্ছি। ধরো যে আমি লিখতেছি যে 1 3 5 7 9। বুঝেই গেছো এটা কি হবে? দেখো প্রত্যেকবার কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে, প্রত্যেকবার 2 করে বাড়তেছে, প্রত্যেকবার 2 করে বাড়তেছে। মানে 1-এর পর 2 যোগ হয়ে 3 হয়েছে, 3-এর পর 2 যোগ হয়ে 5 হয়েছে, এভাবে বাড়তেছে। তাহলে কি প্রত্যেক জনের মধ্যে একটা সম্পর্ক আছে না, যে 2 করে বাড়তেছে? একটা সম্পর্ক পাচ্ছি ভিতরে। তাহলে প্রত্যেক রাশির মধ্যে, প্রত্যেক রাশির সাথে পূর্বের রাশি এবং পরের রাশির একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের যে সেটটা, এই সেটটাকে বলবা অনুক্রম। একইভাবে একইভাবে আমি যদি এখন এটা লিখি, দেখো এটা বুঝতে পারো কিনা। মনে করো আমি লিখলাম 1
4, 9, 16। এটা কি অনুক্রম কিনা এটাকে আমাকে আমাকে বলো। এটা তোমাদের প্রতি প্রশ্ন, আমাদের প্রশ্ন। এটি কি অনুক্রম? চিন্তা করো তো এটা অনুক্রম হয় কিনা। আরে ভুল হইলেও সমস্যা নাই, এটা তো মাত্র দেখতেছো। অধ্যায় ছোট, এর জন্য আমি খুঁটিনাটি বিষয়গুলো একটু আলোচনা করতেছি। সরাসরি কিন্তু আমি অঙ্কে যাইতে পারতাম, সরাসরি বই খুলে অঙ্ক যাইতে পারতাম, বাট এই টুকটাক জিনিসগুলো তোমরা যদি জেনে ফেলো তাহলে তোমাদের ধারণাটা একটু ভালো হবে আর কি। এখন বলো যে এটা কি অনুক্রম কিনা, এটা আমাকে বলো। যেভাবে পারো কমেন্টে বলো, যেমনে পারো বলো। 1, 4, 9, 16 এটা কি অনুক্রম? আহা, ওইটাই ওইটাই করলে হবে না, বলো বলো, যে কোনো একটা বলো। থিঙ্ক করো, অনুক্রমটা কি? একে প্রথম রাশির সাথে পরের রাশি এবং পূর্বের রাশির একটা সম্পর্ক থাকা লাগবে, একই ধরনের সম্পর্ক হচ্ছে কিনা দেখো। অনুক্রম হচ্ছে? জি ভাই, কি অনুক্রম ধারা হচ্ছে? ধারা না, আমি অনুক্রম পড়াচ্ছি, ধারায় আপাতত যাই নাই, ধারা হচ্ছে সিরিজ। আপাতত অনুক্রম দেখতেছি। এটা কিন্তু অনুক্রম, কিভাবে অনুক্রম হচ্ছে দেখো। আমি যদি বলি, 1 এবং 4-এর মধ্যে ডিফারেন্স কত? 3। 4 এবং 9-এর মধ্যে ডিফারেন্স কত? 5। 9 এবং 16-এর মধ্যে ডিফারেন্স কত? 7। তাহলে দেখো বিজোড় সংখ্যা হারে বাড়তেছে। প্রথমবার 3 বাড়ছে, পরের বার 5 বাড়ছে, পরের বার 7 বাড়ছে, তাহলে পরের বার কত বাড়বে? 9 বাড়বে। তারপরে কত বাড়বে? 11 বাড়বে। বুঝতেছো অনুক্রমটা, বুঝতেছো? মানে প্রত্যেকবার কিন্তু বিজোড় সংখ্যা করে বৃদ্ধি পাচ্ছে। 1-এর সাথে 3 বিজোড় সংখ্যা যোগ হয়ে 4 হয়েছে, 4-এর সাথে 3-এর পরের বিজোড় সংখ্যা 5 যোগ হয়ে 9 হয়েছে। দেখো এটা মানে বুঝতে পারো কিনা যে 1-এর পর 4 হয়েছে, তার মানে বিজোড় সংখ্যা 3 যোগ হয়েছে, 4-এর পর 9 হয়েছে, 3-এর পর যে বিজোড় সংখ্যা 5 সেটা যোগ হয়েছে। একইভাবে 3, 5, 7, 9, 11, 13, এরপরে যোগ হবে 13। তাহলে 16-র পর কত হবে সেটা কি ধরতে পারতেছি? 16-র পরে হবে 25। 16-র পরে হবে 25। 25-এর সাথে 11 যোগ হয়ে পরেরটা হবে। 25-এর সাথে 11 যোগ হইলে হবে 36। 36-এর সাথে আবার 13 যোগ হবে, 36-এর সাথে 13 যোগ হয়ে এখন কত হবে? 36-এর সাথে 13 যোগ হইলে কত হয়? 39, সরি 49। এই যে এইভাবে বাড়ে। এরপরে কত বাড়বে? 13-র পরে বাড়বে হচ্ছে 15। এরপরে কত বাড়বে? 17। বিজোড় সংখ্যা হারে বাড়তেছে। এইটা কিন্তু একটা অনুক্রম। ইয়েস, এটা কি অনুক্রম? ইয়েস। ওকে, অনুক্রম নিয়ে অনেক কথাবার্তা বললাম। দেখো এই জিনিসগুলো ধরতে পারো কিনা। আমি আরেকটা একটু একটু হার্ড লেভেল থেকে দিচ্ছি। ধরো যে আছে হচ্ছে হাফ, কমা 1/4, কমা, আচ্ছা 1/8। দেখো এটা বুঝতে পারো কিনা, এটা অনুক্রম কিনা। একটু কঠিন লাগবে প্রথম দিকে, এটা অনুক্রম কিনা সেটা বুঝতে হবে। তো এটা আসলেই অনুক্রম। কিভাবে অনুক্রম সেটা একটু বলি। প্রথম দুজনের মধ্যে সম্পর্ক দেখো, পরের দুজনের মধ্যে সম্পর্ক দেখো, সম্পর্ক দেখবা 2 থেকে 4 হইছে, পরে আবার 4 থেকে 8 হইছে, 8 থেকে আবার 16 হইছে। তাহলে এই দেখো প্রত্যেকবার কি হচ্ছে? 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8, 8 এর দ্বিগুণ হচ্ছে 16। মানে প্রত্যেকবার সংখ্যাটা কি হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে না? প্রত্যেকবার সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, এটা কিন্তু অবজার্ভ করতে পারতে হবে। আস্তে আস্তে বারবার, প্রথমবারই বারবার এমন না। তাহলে 2 গুণ হয়ে, 2 এর সাথে 2 গুণ হয়ে 4 হচ্ছে, 4 এর সাথে 2 গুণ হয়ে 8 হচ্ছে, এই 4 এর সাথে 2 গুণ হয়ে 8 হচ্ছে, পরে 8 এর সাথে 2 গুণ হয়ে 16 হচ্ছে। তাহলে পরেরটা কি হবে? পরেরটা হবে 16-র সাথে 2 গুণ হয়ে 32, পরেরটা হবে 32-এর সাথে 2 গুণ হয়ে 64। প্রত্যেকবার দেখো 2 গুণ হচ্ছে, 2 এর সাথে 2 গুণ হয়ে 4, 4 এর সাথে 2 গুণ হয়ে 8। তাহলে এটাও কি একটা একে অপরের সাথে সম্পর্ক তৈরি করছে? তাহলে এটাও একটা অনুক্রম। ওকে, তাহলে অনুক্রম কিন্তু কমা দিয়ে লেখা হয়, অনুক্রম কমা দিয়ে লেখা হয়। তো তোমাদের আমি মনে করো এরকম প্রশ্ন দিলাম যে আমি একটা মানে গেমের মতো দেই, নিচের কোনটি অনুক্রম? নিচের কোনটি অনুক্রম, এইটা বলবো আমাকে।
তো আমি দিচ্ছি, 1 নম্বর অপশন হচ্ছে 1, 5, 7, 8। তারপরে হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে 1 প্লাস 5 প্লাস 7 প্লাস 8। 3 নাম্বারটা হচ্ছে 1, 3, 5, 7, 10। 4 নাম্বারটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 3, 1 ডিভাইডেড বাই 9, 1 ডিভাইডেড বাই 27, 1 ডিভাইডেড বাই 81। তোমরা আমাকে বলবা নিচের কোনটি অনুক্রম, নিচের কোনটি অনুক্রম, এইটা আমাকে বলবা। ট্রাই করো তো, একটু জটিল, ট্রাই করো। যত মাথা খারাপ মাথা তত খুলবে। লেটস ট্রাই ইট। ইয়েস, এক্স্যাক্টলি 4 নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। প্রথম কথা হচ্ছে প্রথমটা কেন হইল না, প্রথম কথা হচ্ছে প্রথমটা কেন হইল না। দেখো 1 আর 5-এর মধ্যে ব্যবধান হচ্ছে 4, 5 আর 7-এর মধ্যে ব্যবধান হচ্ছে আবার 2, 7 আর 8-এর মধ্যে ব্যবধান হচ্ছে আবার 1। মিলতেছে না কিন্তু, মানে ব্যবধান মিলতেছে না বা কোনো সিকোয়েন্স পাচ্ছি না। 4 থেকে 2 হয়েছে, 2 থেকে আবার 1 হয়েছে, 4 থেকে 2 হয়েছে, 2 থেকে যদি আবার 0 হইতো তাহলে বুঝতাম যে 4, 2, 0 এইভাবে কমতেছে, মানে প্রতিবার 2 2 করে কমতেছে এরকম। বাট এখানে মিলে না, সিকোয়েন্স মিলে না। আর অনুক্রমে কখনো প্লাস চিহ্ন থাকবে না, তার মানে এটা আগেই বাদ, খেলা থেকে আগেই বাদ। অনুক্রমে কখনো প্লাস চিহ্ন থাকবে না, অনুক্রমে থাকবে কমা। আচ্ছা, এখানে দেখো 1 আর 3-এর মধ্যে পার্থক্য 2, 3 আর 5-এর মধ্যে পার্থক্য 2, 5 আর 7-এর মধ্যে পার্থক্য 2, সবই মিলছে, কিন্তু এইখানে আবার পার্থক্য 3। তাহলে বুঝবো কিভাবে অনুক্রম তো মানে মানে মিলতেছে না, এখানে জটিল হয়ে যাচ্ছে অনুক্রমটা। এটা সহজ সরল অনুক্রম, অনুক্রম না। এখানে যদি খেয়াল করো 1 ডিভাইড বাই 3, এই 3-কে 3 দ্বারা গুণ করলে কি হয়, 9 হয়। 9-কে 3 দ্বারা গুণ করলে 27, 27-কে 3 দ্বারা গুণ করলে 81। তাহলে প্রত্যেকবার 3 দ্বারা গুণ করা লাগতেছে। তাহলে এটা কি একটা একটা সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে, ইটস আ সিকোয়েন্স। আর সিকোয়েন্স মানে হচ্ছে অনুক্রম। ওকে, এই তো অনুক্রমের শেষ। এরপর আসো ধারা। ধারা কি জানি, ধারা কি জিনিস, ধারা একদম শেষ মনে করো। অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা সৃষ্টি হয়। লিখলাম আমি 1 প্লাস 2 প্লাস 3। আচ্ছা, তার আগে একটু সহজ ভাষায় বলি যে 1, 2, 3, 4, 5 ডট ডট দিয়ে বুঝলাম যে 5-এর পর 6, 7, 8, 9 এভাবে আছে। তো এটা কি অনুক্রম। আর অনুক্রমের এগুলো কি, প্রত্যেকটা পদ, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, এভাবে পদগুলো আছে। হ্যাঁ, তো এক একটা পদ, 1 হচ্ছে একটা পদ, 2 হচ্ছে আরেকটা পদ, 3 হচ্ছে আরেকটা পদ। তো কি বলছে, অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে, তাহলে অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করো। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস ডট 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 দ্বারা যুক্ত করলে ধারা পাওয়া যায়, সিরিজ পাওয়া যায়। তাহলে এই যে প্লাস চিহ্ন দিয়ে যেটা লিখলাম এটাকে বলা হবে ধারা বা সিরিজ। একই জিনিস, কিন্তু শুধু একটা প্লাস চিহ্ন দিয়ে লেখা হয় আর একটা কমা দিয়ে লেখা হয়, ধারা বা সিরিজ। তো সবসময় যে প্লাস চিহ্ন না, এখানে যোগ চিহ্নের বদলে অন্য কিছু, অন্য বিয়োগ চিহ্ন থাকতে পারে। হ্যাঁ, বিয়োগও থাকতে পারে, সবসময় যে যোগ থাকবে এরকম না, বিয়োগও থাকতে পারে। বাট আমরা যেগুলো করব বেশিরভাগই হচ্ছে যোগ চিহ্ন দ্বারা। তাহলে ধারা এবং অনুক্রমের মধ্যে পার্থক্য একদম ক্লিয়ার। অনুক্রম আর ধারা সেম জিনিস, যমজ ভাই, একটা কমা একটা প্লাস, একটা কমা একটা প্লাস, মানে মাঝখানে চিহ্ন যুক্ত থাকবে। তার মানে যদি এরকম বলি যে 2, 4, 6, 8, 10 ডট 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 ডট, এরপরে বললাম 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 ডট ডট ডট, তাহলে যেটা কমা দিয়ে লিখছি এটার মধ্যে একটা সিকোয়েন্স আছে, 2 2 2 করে বাড়ছে, 2 2 2 করে বাড়ছে। তাহলে এটা হচ্ছে আমাদের অনুক্রম।
দেখো এখানেও সিকোয়েন্স আছে, 2 2 করে বাড়ছে, তাহলে কিন্তু এটা প্লাস চিহ্ন দিয়ে আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের ধারা। এবং ধারার ইংরেজি কি? সিরিজ। এই তো, ধারাও শেষ। ওকে, প্রথম প্রশ্ন আজকের। প্রথম প্রশ্ন বলছে প্রদত্ত অনুক্রমের 10তম পদ, মানে এই যে অনুক্রমটা চলতেছে এটার 10 নাম্বার পদ বের করতে বলছে, 15তম পদ বের করতে বলছে, আর বলছে এবং এখানে আমি মনে করো 8তম পদ বের করতে বলছে। 8তম পদ, 8তম পদ মানে কি জানো? 8তম পদ মানে হচ্ছে এটা ফিক্সড কিছু না। 8তম পদ মানে হচ্ছে মানে ওই পদ দিয়ে যাতে আমি যে কোনো পদ বের করতে পারি। 8তম না লিখে এখানে লিখো এনতম পদ। এনতম পদ আমি বুঝাই দিচ্ছি এনতম পদ এখানে কি জিনিস। ওকে, আগে অনুক্রমটা লিখেই ফেলি একটু কি কি আছে। 0,1,0,1,0,1 এভাবেই তো চলতেছে, এভাবেই চলতে থাকবে। 0,1 0,1 এভাবেই চলতে থাকবে। ওকে, এখানে নজর দেওয়ার বিষয়টা কি, আস্তে আস্তে তোমরা এই জিনিসটা অবজার্ভ করতে পারবা। 1 নাম্বার পদটা হচ্ছে 1, 2 নাম্বার সরি 0, 1 নাম্বার পদটা হচ্ছে 0, 2 নাম্বার পদটা হচ্ছে 1, 3 নাম্বার আবার 0, 4 নাম্বার আবার 1, 5 নাম্বার আবার 0, 6 নাম্বার আবার 1। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? জোর পদ, জোর পদ মানে 2 নাম্বার পদটা কি? জোর পদ। 4 নাম্বার পদটা জোর পদ। জোর পদ কি? 1 না? প্রত্যেকটা জোর পদ দেখো 1, এই যে 2 এর ঘরে দেখো 1, 4 নাম্বার পদ আবার 1, 6 নাম্বার পদ আবার 1। আর বিজোড় পদগুলো কি? বিজোড় পদগুলো হচ্ছে 0। বিজোড় পদগুলো হচ্ছে 0। দেখো 1 নাম্বার পদ 0, আবার 3 নাম্বার পদ 0, তার মানে বিজোড় যে পদগুলো আছে সেগুলো সবগুলোই হচ্ছে 0। তাহলে আমাদের বলছে 10তম পদ বের করতে। তো 10তম পদ কি জোড়তম পদ না? 10তম পদ মানে হচ্ছে 10 নাম্বার পদ। এই যে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, 10তম পদ। আমি বলছি যে জোর পদ হচ্ছে 1, তাহলে 10 কি জোড় না বিজোড়? 10 তো জোড়, তাহলে 10তম পদও কি হবে? 1 হবে। মানে সকল জোড়তম পদ হচ্ছে আমাদের 1, আর বিজোড়তম পদ হচ্ছে 0। আমাকে বলছে 10তম পদ বের করো, তাহলে 10 কি জোড় না? 10 তো জোড়। তাহলে 10 যদি জোড় হয় তাহলে ও কি হবে? একই হবে। বিশ্বাস না করলে এখানে নিয়ে দেখো, 0 1 0 1 0 1 0 1 কয়টা লিখছি? 1 2 3 4 5 6 7 8টা, 9 10। এই যে 10 নাম্বার হচ্ছে এটা, এইটা হচ্ছে আমাদের 10 নাম্বার। তাহলে যেটা খেয়াল করতেছি 10 নাম্বার পদ 1 আসতেছে, একদম পান্তা ভাত জিনিস, বাট আমাদের চিন্তা করে আনতে হবে। এটা হচ্ছে 10 নাম্বার পদ। তো 10 নাম্বার পদ 1, মানে সকল জোড় পদই হচ্ছে 1 হবে, আর সকল বিজোড় পদ কত হবে? 0 হবে। আমাদের বলছে 15তম পদ বের করো, এ তো পান্তা ভাত। 15তম পদ, 15 কি বিজোড় না? তাহলে 15তম পদ হবে 0। 15 কি? বিজোড় সংখ্যা এর জন্য, বা বিজোড় পদ, বিজোড় পদ। আর এটা ছিল হচ্ছে জোড় পদ। তারপর বলছে আমাদের n তম পদ নির্ণয় করতে। n তম পদ কিভাবে নির্ণয় করব? n তম পদ, আচ্ছা এই n তম পদ যে বের করতে বললো, nটা কি? যে কোনো পদ না? 1 নাম্বার পদ হইতে পারে, 2 নাম্বার পদ হইতে পারে, 3 নাম্বার পদ হইতে পারে, মানে nটা এখানে একটা চলকের মতো কাজ করতেছে। nটা এখানে হচ্ছে একটা ভেরিয়েবলের মতো কাজ করতেছে। nটা হচ্ছে এখানে আমাদের একটা চলকের মতো। এটার মান যে কোনো কিছু হইতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। তো আমি তো n তম পদ মানে এটা কি 1 নাম্বার পদ নাকি 10 নাম্বার পদ আমি বুঝতেছি না। তাহলে আমি দুইটাই মানে আমি ব্যাখ্যা করে দিব এইভাবে। n তম পদ হচ্ছে যদি n জোড় হয়, n যদি জোড় হয়, n যদি জোড় হয়, তার মানে জোড় পদ হবে হচ্ছে কত? 1। n জোড় হলে পদ হবে হচ্ছে 1। আচ্ছা, এভাবে না লিখে এইভাবে লিখি, এভাবে বেশি স্ট্যান্ডার্ড লাগতেছে না। আচ্ছা, এইভাবে লিখি, তোমার n তম পদ নির্ণয় করতেছি, ঠিক আছে? তো আমার কাছে মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 কখন হবে? যখন n কি হবে? বিজোড় হবে। n যখন বিজোড় হবে। আর 1 কখন হবে? যখন n কি হবে? জোড় হবে। আমরা তো দেখতেই পাচ্ছিলাম, এই যে দেখো 10 নাম্বার, এটাই মনে করো একটা n, এটাও একটা n।
তাহলে এন তম পদ, এনটা যদি জোর হয় মানে 10 হয়, তখন কি হয়? পদ মানে উত্তর হয় হচ্ছে 1। মানে জোড়তম পদ যেটা সেটা হয় 1, আর বিজোড়তম পদ যেটা সেটা হয় 0। তাহলে এন বিজোড় হইলে সেটার ভ্যালু কত আসবে? 0 আসবে। একই জিনিস ঘুরায় পেঁচায় বলতেছি আর কি, একই জিনিস ঘুরায় পেঁচায় বলতেছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ওকে, নেক্সট এইটা বলছে প্রদত্ত অনুক্রমের 10তম পদ নির্ণয় করো, 15তম পদ নির্ণয় করো, আর এনতম পদ নির্ণয় করো। একই একই প্রশ্ন, শুধু অনুক্রমটা ভিন্ন, শুধু অনুক্রমটা ভিন্ন। আচ্ছা, এটা কিভাবে করব? এটা কিভাবে করব? আমরা লিখে ফেলি, আগে অনুক্রমটা লিখে ফেলি। হাফ, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 3/2, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 5/2। তো এখান থেকে যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে, এটা মনে করো 1, এটা মনে করো হচ্ছে 2 নাম্বার পদ, এটা মনে করো 3 নাম্বার পদ, এটা 4, এটা 5। তো এইভাবে কি আছে? চলতেই আছে, চলতেই আছে। এদের মধ্যে সম্পর্কটা কেমন দেখো তো, এদের মধ্যে সম্পর্কটা কেমন? এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে প্রত্যেকবার হাফ হাফ করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? হাফের সাথে হাফ যোগ করলে 1, 1 এর সাথে আরো হাফ যোগ করলে 3/2, 3/2 সাথে হাফ যোগ করলে 2, 2 এর সাথে আবার হাফ যোগ করলে 5/2। মানে প্রত্যেকবারের ব্যবধান হচ্ছে এখানে হাফ করে, প্রত্যেকবারের ব্যবধান হচ্ছে হাফ করে। কিন্তু প্রত্যেকবারের ব্যবধান যদি হাফ করে হয়, তাহলে আমি তো দশম পদ বের করতে পারবো না, আমাদের 10তম পদ তো বের করতে পারবো না। প্রত্যেকবারের যদি ব্যবধান হাফ করে হয়, তাহলে আমাদের 10 পর্যন্ত গুনে গুনে যাইতে হবে। এটা 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3, 4, 5, 5-এর পর আসবে 6, তারপর 7, তারপর 8, তারপর হচ্ছে 8, তারপর 9, তারপর 10। তাহলে এইভাবে যদি করতে চাও তাহলে একটু কষ্ট বেশি হবে। প্রত্যেকবার হাফ যোগ হচ্ছে, তাহলে 5/2 এর সাথে আবার হাফ যোগ হবে। তো 5/2 এর সাথে যখন আবার হাফ যোগ হবে, তখন আসবে 3। 5/2 এর সাথে যখন আবার হাফ যোগ হবে, তখন আসবে হচ্ছে 3। তাহলে 6 নাম্বার পদ হবে 3। 3-এর সাথে যখন আবার হাফ যোগ হবে, আসবে হচ্ছে 7/2। এটা আসবে পরে, আবার হাফ যোগ হইলে আসবে 4, আবার হাফ যোগ হইলে আসবে 9/2, আবার হাফ যোগ হইলে আসবে 5। তাহলে 10 নাম্বার পদ কত হয়? 5। তাহলে পেয়ে গেলাম 10তম পদ হচ্ছে 5। কিন্তু আমরা এইভাবে করব না, 10তম পদ হচ্ছে 5। এইটা তো মনে করো যে একটু ঠান্ডা মাথার খেলোয়াড় যারা, তারা এইভাবে করবে না। তারা কিভাবে করবে? তারা কিভাবে করবে? তারা অবজার্ভ করবে, অবজার্ভ। আচ্ছা, এইভাবে তুমি করতে পারবা চাইলে। এই যে একইভাবে 15তম পদ বের করতে বলছে, তাই না? 15তম পদ বের করতে গেলে তো তোমার আরো আবার 5টা লেখা লাগবে, আরো হাফ 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 করে যোগ করে আরো লিখতে হবে, তাহলে কষ্ট বেশি হবে না? এখানে তো 15তম পদ বলছে, যদি বলতো 100তম পদ বের করো, তখন কি করতে হয়? 100 বার লিখতে হবে হাফ 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 যোগ করে, সেটা কিন্তু সম্ভব হইতো না। তাহলে এখন আমাদের করণীয় কি? অবজার্ভ করতে হবে যে জিনিসটা আসলে কি ঘটতেছে, এখানে কি ঘটতেছে সেটা হিসাব করো। তো আমি এখানে এতগুলো না লিখে 6 পর্যন্ত থাকুক, তো সব ডিলিট হয়ে যাবে এখন। আচ্ছা, একটা মিনিট। ওকে, তো এখানে যেটা আমাদের অবজার্ভ করতে হবে দেখো, এক এক নাম্বার পদকে, মানে এই যে 1 নাম্বার পদকে যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে কি আসে? হাফ। 2 নাম্বার পদকে যদি আবার 2 দ্বারা ভাগ করো, 1 আসে। 3 নাম্বার পদ যেটা, ওইটাকে আবার 2 দ্বারা ভাগ করা হয়েছে। 4 নাম্বার পদ মানে 4কে যদি আবার 2 দ্বারা ভাগ করো, 2 আসতেছে। 5 নাম্বার পদ, ওইটাকেও 2 দ্বারা ভাগ করা হয়েছে। 6 নাম্বার পদকে আবার 2 দ্বারা ভাগ করলে 3 আসে। 7 নাম্বার পদকে আবার 2 দ্বারা ভাগ করলে 7/2 আসে। 8 নাম্বার পদকে 2 দ্বারা ভাগ করলে 4 আসে। 9 নাম্বার পদকে 2 দ্বারা ভাগ করলে 2 আসে। 10 নাম্বার পদকে 5 দ্বারা ভাগ করলে 2 আসে। তাহলে প্রত্যেকবার যেটা আমরা দেখতেছি, প্রত্যেকবার যেটা দেখতেছি যে
মানে পদ সংখ্যা যত, দেখো যদি আমাকে বলে 10তম পদ, মানে আমি মনে করো যে প্রথম পদটা লিখতেছি। প্রথম পদ, প্রথম পদ হচ্ছে আমাদের 1 নাম্বার পদ। 1কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে প্রথম পদটা পাই যাচ্ছি, তাই না? এই যে দেখো প্রথম পদ এটা। আচ্ছা যদি বলে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 2, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 2 নাম্বার পদ আর কি, তাই না? তাহলে 2কে যদি আমি 2 দ্বারা ভাগ করি আবার, মানে পদ সংখ্যাকে আমি 2 দ্বারা ভাগ করতেছি, তাহলে কত পাবো? এখানে 1 পাবো। এই দেখো 2 নাম্বার পদটা কিন্তু 1। এবার আসো 3 নাম্বার পদ, তৃতীয় পদ। তৃতীয় পদে কি খেয়াল করতেছি? তৃতীয় পদ মানে 3/2 হয়েছে, মানে 3কে আমি 2 দ্বারা ভাগ করছি, 3কে 2 দ্বারা ভাগ করছি। তাহলে কি হচ্ছে, মানে বিষয়টা কি হচ্ছে আসলে? তার মানে যে কোনো পদ হবে, যে কোনো পদ, যে কোনো পদ হবে, যে কোনো পদ হবে পদ নং ভাগ হচ্ছে 2, তাই কি না? যে কোনো পদ হবে পদ নাম্বার ভাগ হচ্ছে 2। কততম পদ ওইটাকে 2 দ্বারা ভাগ করলেই ওই পদটা পাওয়া যাব। কততম পদ ওইটাকে 2 দ্বারা ভাগ করলেই ওই পদ পেয়ে যাব। আচ্ছা, তো তুমি যদি বিশ্বাস না করো, তো আমি মনে করে বের করতে চাই যে 10তম পদ, মানে 10 নাম্বারে কোন পদটা আছে। তো 10 নাম্বার যখন পদটা বের করতে যাচ্ছি, 10কে আমি, মানে পদ নাম কত 10, 10কে আমি 2 দ্বারা ভাগ করব, পদ সংখ্যা পদ, যে 10তম পদ যেটা আসবে সেটা হচ্ছে 5। এই দেখো 5। একইভাবে তোমাকে যদি 15তম পদ বের করতে বলে, 15তম পদ, 15তম পদ হচ্ছে 15/2। মানে পদ সংখ্যাকে, মানে পদ যে নাম্বারটা, যে নাম্বার পদটা তুমি বের করতে চাচ্ছ তাকে 2 দ্বারা ভাগ করলেই ওই ভ্যালুটা পেয়ে যাচ্ছ। এই যে এটা 1 নাম্বার পদ, 1কে 2 দ্বারা ভাগ করলে হাফ, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 3কে 2 দ্বারা ভাগ করলে 3/2, 4কে 2 দ্বারা ভাগ করলে 2। এগুলো হচ্ছে অবজারভেশন। এটা যদিও একটু হার্ড, মানে অবজার্ভ করা একটু হার্ড। আর এগুলো আমরা এত কষ্ট করে কখনোই করব না, এগুলোর জন্য আমরা অবশ্যই সূত্র শিখবো সামনে। এত কষ্ট করে করা সম্ভব না, তাই না? আপাতত জেনে রাখতেছি। আচ্ছা আমাকে বলছে এনতম পদ বের করো। আচ্ছা এনতম পদ বের করতে পারবো না, যে এনতম পদ কি হবে? এনতম পদ, এনতম পদ হবে মানে যততম পদ, মানে এন ভাগ হচ্ছে 2। এনতম পদ হবে n/2। 100তম পদ কত হবে তাহলে? 100তম পদ 100/2, 50 হবে। আর এনতম পদ কি হবে? n/2। এন হচ্ছে এখানে একটা চলকের মতো কাজ করতেছে, যে কোনো কিছু হইতে পারে এন এর ভ্যালু, এন এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। দেখো আমি অনেক ঘুরায় পেঁচায় বলছি, এগুলো অনেক সহজ জিনিস, এগুলো সূত্র দিয়ে 1 সেকেন্ডে করা যায়। অনেক ঘুরায় পেঁচায় বলার কারণ হচ্ছে, মানে তোমরা একটু চিন্তা করো আর কি, এটাই আর কি। এইটা বলছে অনুক্রমটির ষষ্ঠ পদ কত? অনুক্রমটির ষষ্ঠ পদ কত? তো এখানে অবজার্ভ করবা, দেখো 1/2, 1/5, 1/10, 1/17। তো দেখো 2 থেকে 5 হয়েছে, কত বাড়ছে? 3 বাড়ছে। 5 থেকে 10 হয়েছে, কত বাড়ছে? 5 বাড়ছে। 10 থেকে 17 হয়েছে, কত বাড়ছে? 7 বাড়ছে। দেখো 3 বাড়ছে, তারপর 5 বাড়ছে, তারপর 7 বাড়ছে, তারপরে কত বাড়বে? 9 বাড়বে। মানে বিজোড় সংখ্যা 3, 5, 7, 9। তারপরে কত বাড়বে? 9 বাড়বে। 9 বাড়লে 17-এর সাথে 9 যোগ হবে, 17-এর সাথে 9 যোগ করলে কত হয়? 26। 26-এর সাথে আবার কত যোগ হবে? 26-এর সাথে আবার কত যোগ হবে? 9 যোগ হয়েছে, 26-এর সাথে এখন কত যোগ হবে? 11 যোগ হবে। 26-এর সাথে 11 যোগ হইলে কত হয়? 37। এখন 37-এর সাথে আবার কত যোগ হবে? 11 যোগ হয়েছে, তাহলে 37-এর সাথে যোগ হবে কত? 13। 37-এর সাথে 13 যোগ হইলে কত হবে? 50। আমাদের কি চাইছে? ষষ্ঠ পদ কত। তো তুমি দেখবা যে ষষ্ঠ 6 নাম্বার পদ কোনটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তাহলে এইটা হচ্ছে আমাদের ষষ্ঠ পদ 1/37। তাহলে ষষ্ঠ পদ হচ্ছে 1/37। এটা কিন্তু আসছে চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম বোর্ড 22 সালে আসছে, এমসিকিউতে আসছে। একটু কঠিন মনে হতে পারে, বাট আস্তে আস্তে মানে অবজারভেশন ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই, আস্তে আস্তে হবে। দেখবা যে কিভাবে চেঞ্জ হচ্ছে আর কি, ওইভাবে ওইভাবে খালি আগায় যাবা।
তাহলে ষষ্ঠতম পদ হচ্ছে 1/37। তো এখন একটু বিস্তারিত পড়তেছি, দেখা যাবে যে পরীক্ষার আগ দিয়ে, এসএসসি পরীক্ষার 2-3 মাস আগ দিয়ে আমরা অনেক শর্টকাট টর্টকাট পড়বো। ওই শর্টকাট টর্টকাট দিয়ে তখন বলবা যে ভাই তাহলে এগুলো আগে দেখান নাই কেন? আগে দেখালে তো নষ্ট হয়ে যাবা। মানে আগে জিনিসটা তো জানতে হবে। জিনিস না জেনে যদি আমি শর্টকাট আগেই শিখে ফেলি, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওকে, এবার আসো অসীম ধারা। অসীম ধারা, আচ্ছা, তো এটা একটা ধারা 1+2+3+4+5, একটা অনুক্রম 1 2 3 4 5। তো এই অনুক্রমটাকে আমি যখন প্লাস চিহ্ন দিয়ে লিখছি তখন এটা কি হয়ে গেছে? ধারা হয়ে গেছে। আর এটা কি ছিল? অনুক্রম। এখন এই ধারা আবার দুই প্রকার। ধারা দুই প্রকার। একটা হচ্ছে আমার সসীম ধারা, আরেকটা হচ্ছে আমার অসীম ধারা। তাহলে একটা হচ্ছে আমাদের সসীম ধারা আর একটা হচ্ছে আমাদের অসীম ধারা। তো সসীম ধারা কি জিনিস? ধরো যে আমি একটা ধারা লিখতেছি যে 3+5+7+9, তো এখানেই শেষ হয়ে গেল, এখানেই শেষ হয়ে গেল, তাহলে এটা সসীম, মানে শেষ হয়ে গেছে আর কি। বাট আমি যদি এভাবে লিখতাম যে 3+5+7+9 প্লাস ডট 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 ডট, তার মানে কি এটা চলমান। 9-এর পরে হবে কত? 11, 11 পর 13, 15, 17, 19, 21, 23, এভাবে চলতে থাকবে। ডট 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 এন পর্যন্ত আসবে। মনে করো যে অসীম আর কি, শেষ হচ্ছে না। এন দিয়ে আমি বুঝাইলাম হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবল, এটার ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, বাট শেষ হচ্ছে না, অসীম একটা অবস্থা। হ্যাঁ, তো আমি এনটা না দিই, ধরো যে ডট ডট পর্যন্ত দেওয়া থাকবে, এটাই হচ্ছে আমাদের অসীম ধারা। এটা একদম মানে বাচ্চা পোলা বান্নারা বুঝতে পারবে যে অসীম মানে শেষ হচ্ছে না, আর সসীম মানে কি? শেষ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের অসীম ধারা। তো আমরা এই অধ্যায়ের নামটা কি ছিল প্রথমে দেখে আসি। এই অধ্যায়ের নামই ছিল অসীম ধারা। তার মানে এই পুরোটা অধ্যায়ে আমরা অসীম ধারা নিয়ে পড়াশোনা করব। তাহলে সবগুলো ধারা কি হবে? অসীম হবে, মানে শেষ হবে না, চলতেই থাকবে চলতেই থাকবে, এই যে এরকম আমরা এই অধ্যায়ে পড়াশোনা করব। এই অধ্যায়ে আমরা এই অসীম ধারা নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, এবার আসো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। তো প্রথমত জানা লাগবে যে এই অসীম ধারা এবং সসীম ধারা তো বুঝতে পারলাম যে এখানে কি পদ সংখ্যা, অসীম ধারাতে পদ সংখ্যা অসীম, মানে পদ সংখ্যা যে কত হবে সেটা কোনো সিউরিটি নাই, নিশ্চয়তা নাই, পদ সংখ্যা অসীম। আর এখানে হচ্ছে পদ সংখ্যা সীমিত, মানে সসীম বা গোনা যায় আর কি। পদ সংখ্যা সীমিত বা গণনীয়, মানে মানে যেটা গোনার যোগ্য আর কি, যেটা তুমি গুনতে পারবা সেটা হচ্ছে সসীম। ওকে, সমান্তর ধারা কি এবং গুণোত্তর ধারা কি? ধারার আরো দুইটা প্রকার ভেদ আছে, সেগুলো হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। তো প্রথমেই আসো যে সমান্তর ধারা কি জিনিস। ধরো আমি একটা ধারা লিখতেছি 1+3+5+7+9 প্লাস ডট 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 ডট। এটা প্রথমত একটা অসীম ধারা, প্রথমত একটা অসীম ধারা। এবং এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? এটা হচ্ছে সমান্তর ধারা। কিভাবে বুঝবো এগুলা? তো সমান্তর ধারার বৈশিষ্ট্য কি কি? সমান্তর ধারা, সমান্তর ধারার বৈশিষ্ট্য, সমান্তর ধারা কি বললা? আচ্ছা, আচ্ছা, সমান্তর ধারা হচ্ছে প্রতি, আচ্ছা আচ্ছা দাঁড়াও, সমান্তর ধারা হচ্ছে পরবর্তী পথ বিয়োগ পূর্বের পথ
এটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, মানে চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট বা ধ্রুবক যা চেঞ্জ হবে না। পরবর্তী পদ বিয়োগ পূর্বের পদ হচ্ছে ধ্রুবক হবে এখানে। আচ্ছা, আমি যে ধারাটা লিখেছি এখানে একটু অ্যানালাইসিস করি। দেখো আমি যে কোনো একটা ধারা নিচ্ছি, মানে যে কোনো যে কোনো দুইটা পদ নিচ্ছি এখানে। মনে করো যে 1 আর 3 মনে করো পদ নিলাম, 1 আর 3 নিলাম। তো এদের দুইজনের মধ্যে পার্থক্য কত? 2। 3 আর 5 নিলাম, এদের দুজনের মধ্যে হচ্ছে পার্থক্য 5। 5 এবং 7 নিলাম, এদের দুইজনের মধ্যেও পার্থক্য কিন্তু 2 আসতেছে। 7 এবং 9 নিলাম, এদের দুইজনের মধ্যেও পার্থক্য হচ্ছে 2 আসতেছে। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতেছি? পরবর্তী পদ মানে এটা হচ্ছে এটা একটা অপারেটর, অপারেটরের পরে এটা হচ্ছে পরবর্তী পদ, আর এটা হচ্ছে পূর্ববর্তী পদ। তো অপারেটরের পরবর্তী পদ হচ্ছে 3, আর অপারেটরের পূর্ববর্তী পদ হচ্ছে 1, মাঝখানে হচ্ছে মাইনাস, পূর্বের পদ হচ্ছে 1। কত আসতেছে? 2। তুমি যে কোনো একটা অপারেটর নাও, এইখানে একটা অপারেটর দেখো প্লাস, এখানে এটার পরের পদ নাও 9, আর আগের পদ নাও 7। তাহলে পরবর্তী পদ হচ্ছে 9, আগের পদ হচ্ছে বিয়োগ দিয়ে 7। কত আসতেছে? 2 আসতেছে। এভাবে প্রত্যেক ক্ষেত্রেই বারবার 2 আসবে, যে কোনো পদ নাও না কেন, যে কোনো অপারেটরের পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ নাও না কেন 2 আসবে। তার মানে এটা কি ভ্যালু? একটা কনস্ট্যান্ট ভ্যালু, চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না বা নন চেঞ্জেবল। তখন এই ধারাটাকে বলা হবে সমান্তর ধারা। সমান্তর ধারা কেন? সমান গতিতে পরিবর্তিত হচ্ছে, এই যে 2 2 করে প্রত্যেকবার পরিবর্তিত হচ্ছে, এটা হচ্ছে সমান্তর ধারা। এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। আচ্ছা, আমার মিটিং টাইম কি শেষ হয়ে গেল নাকি? না এখনো আছে? আচ্ছা, সমান্তর ধারায় তাহলে অপারেটরের পরবর্তী পদ বিয়োগ পূর্বের পদ এটা কি থাকে? ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, তো এখন আমি আরেকটা ধারা লিখতেছি। মনে করো সেটা হচ্ছে যে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8, বা এইভাবে না দিয়ে আর একটু সহজভাবে দেই, 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32 প্লাস ডট 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 ডট। প্রথমত এটা একটা অসীম ধারা, প্রথম কথা হচ্ছে এটা একটা অসীম ধারা। এখন কথা হচ্ছে এটা কি সমান্তর নাকি গুণোত্তর, সেটা আমাদের বাছাই করতে হবে। তো গুণোত্তর ধারার বৈশিষ্ট্য হচ্ছে, গুণোত্তর বানান কিভাবে আমি তো ভুলে গেছি। গুণোত্তর ধারার বৈশিষ্ট্য কি? গুণোত্তর ধারার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ সমান ধ্রুবক বা কনস্ট্যান্ট। ওকে, তো এখানে খেয়াল করো যে বিষয়টা, এখানে আমি এই যে অপারেটরের পরবর্তী পদ হচ্ছে 4 আর পূর্ববর্তী পদ হচ্ছে 2। তো আমাদের সূত্র কি? পরবর্তী পদ, অপারেটরের পরবর্তী পদ হচ্ছে 4, পূর্ববর্তী পদ কত? 2 ডিভাইডেড বাই হচ্ছে 2, ভাগ করলে কত আসবে? 2 আসবে। তুমি যে কোনো অপারেটর নাও, এই যে এখান থেকে একটা অপারেটর নাও প্লাস, এটার পরবর্তী পদ কত? 32, এটার পূর্ববর্তী পদ কত? 16, ভাগ 16 সমান সমান কত আসবে? 2 আসবে। তাহলে এই যে প্রত্যেকবারে যে কোনো অপারেটরই নাও না কেন 2 2 2 2 করে আসবে, তার মানে এটা একটা কনস্ট্যান্ট বা চেঞ্জ হয় না।
আর যখন এই শর্তটা মানবে, যে পরবর্তী পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ ধ্রুবক থাকবে অলওয়েজ, তখন এটাকে বলবা তুমি গুণোত্তর ধারা। এই হচ্ছে আমাদের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। এগুলো আমাদের খুবই বিস্তারিতভাবে পড়া লাগবে সামনে। যদিও জেনারেল ম্যাথে যদি তোমাদের এই চ্যাপ্টার থেকে থাকে, জেনারেল ম্যাথে 13.1 13.2, একটা হচ্ছে সসীম ধারা আর একটা হচ্ছে একটা হচ্ছে তোমার সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। দুইটা চ্যাপ্টার খুব বড় বড়, যদি থাকে তাহলে খুব ভালো, কারণ এই অধ্যায়ের সাথে তুমি মিল পাবা। আর সমান্তর ধারা গুণোত্তর ধারা নিয়ে আমাদের নেক্সটে একটু ভালো মতো স্টাডি করা লাগবে। তার আগে কিছু সূত্রাবলী আমি এখানে লিখে দিচ্ছি। মনে করো যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস এন পর্যন্ত মনে করো। আমি এখানে কি লিখেছি? 1 2 3 4 5 6 7 8 9, এগুলাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। কেন? এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। আর এই যে ধারাটা আমি লিখেছি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের ধারা। তো তোমাকে কখনো যদি ন্যাচারাল নাম্বারের যোগফল বের করতে বলে, যে 1 2 3 4 5 6 এভাবে যদি তুমি 50 পর্যন্ত যাও, তোমার যোগফল কত হবে? 1 থেকে 50 পর্যন্ত 1 2 3 4 এভাবে যোগফল কত হবে সেটা বের করার সূত্র আছে। সেই সূত্রটা আমি লিখে দিচ্ছি। এটা আমাদের সূত্রটা মুখস্থ করা লাগবে, কিছু করার নেই। তো এটা যোগফল বের করার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। n মানে কি? ধরো তুমি প্রথম 100টা 1 2 3 এভাবে 100 পর্যন্ত যোগফল নির্ণয় করতে চাও, তাহলে 100 n এর ভ্যালু বসাবা 100। 50 পর্যন্ত বের করতে চাইলে n এর ভ্যালু বসাবা 50, যোগফল পেয়ে যাবা এই সূত্র দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, যদি এরকম হয় 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার, যদি এইরকম ভাবে থাকে, এদেরকে তুমি কি বলবা? এদেরকে বলবা স্বাভাবিক সংখ্যার বর্গ। বর্গ মানে কি? স্কোয়ার। তো স্বাভাবিক সংখ্যার বর্গকে যেভাবে লেখা হয় 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস, বা এভাবে লিখলে আরেকটু সুন্দর হয়, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। n পর্যন্ত আমি n দ্বারা বুঝাইছি, এখানে 500 হইতে পারে, 200 হইতে পারে, 100 হইতে পারে, 2 5 হইতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু হইতে পারে n এর ভ্যালু। তো তখন তুমি এটা কিভাবে বের করবা যে এটার যোগফল কত হবে? তোমাকে কেউ বললো যে ভাই 1 থেকে 20 পর্যন্ত 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এভাবে 20 স্কোয়ার পর্যন্ত যোগ করে আমাকে বলতো, তখন এই সূত্র খাটাইতে হবে। কোন সূত্র? n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 6। n এর মান হচ্ছে তোমাকে যত পর্যন্ত স্কোয়ার স্কোয়ার করে যোগ করে যাইতে হবে, সেটা হচ্ছে n এর মান। সূত্র মুখস্থ করতে হবে, কোনো উপায় নাই। এই সূত্রের প্রতিপাদন আছে, এখন ওগুলো যদি আমি দেখাই অঙ্ক করতে পারবো না। প্রতিপাদন অনেক বড় বড় প্রতিপাদন আছে যে কিভাবে আসলো এই সূত্রগুলো, হ্যাঁ, একটু আনা যায় এগুলা। সবকিছুরই একটা মানে ভ্যালিডিটি কি বলে এটাকে, মানে সবকিছুরই তো একটা আছে, এটা ওয়ার্ডটাই তো আমি ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক। তো এখন মনে করো যদি এরকম থাকে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব, মানে স্বাভাবিক সংখ্যার এই কিউব মানে কি? ঘন। তাহলে স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল আমি এখানে ডান পাশে সূত্র লিখে রাখবো, তোমরা স্লাইড থেকে দেখে নিবা। ঠিক আছে? আমি তো লেকচার শিট দিয়ে দিব পিডিএফ থেকে। ওকে।